হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স। আজকের আলোকীয় যন্ত্রাদি এবং আলোর বিচ্ছুরণ চ্যাপ্টার সম্বন্ধে সাজেশন দিয়ে দিচ্ছি। কেন কি আমাদের পরীক্ষা হবে কবে বলেছি? পরীক্ষা হবে এই এক সপ্তাহের মধ্যেই। এবং যারা পেইড ব্যাচ যেটা ছিল যে আলফা ব্যাচ, যদি জয়েন হতে চায় তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে করতে পারে। একবার আমি কোশ্চেনটা পড়ছি। আগের বছর, ঠিক আছে, আগের বছর কি কি কোশ্চেন পড়েছে আমি বলেছিলাম পড়ানোর সময় যে এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে যদি আমি কোশ্চেন বলি কি কি কোশ্চেন পড়েছে দুটো চ্যাপ্টার থেকে। প্রথম 1 নম্বরে একটা কোশ্চেন দিয়েছে যে এক ব্যক্তি +2D ক্ষমতার চশমা ব্যবহার করেন, তার দৃষ্টির কি ধরনের ত্রুটি আছে? কি ধরনের ত্রুটি আছে? এক ব্যক্তি +2D ক্ষমতার চশমা ব্যবহার করেন, তার দৃষ্টির কি ধরনের ত্রুটি আছে? প্লাস চশমা ইউজ করা মানে কি ধরনের লেন্স? উত্তর লেন্স। প্লাস অবতল লেন্স, উত্তর লেন্স, প্লাস উত্তর লেন্স। ঠিক আছে, প্লাস চশমা ইউজ করা মানে উত্তর লেন্স। উত্তর লেন্স কার ক্ষেত্রে ইউজ করা হতো? কোন ধরনের ত্রুটির ক্ষেত্রে? দীর্ঘ না হ্রস্ব? দীর্ঘ দৃষ্টি। ঠিক আছে, বলেছিলাম প্লাস, বেশি, দীর্ঘ দৃষ্টি। ঠিক আছে, এই ছিল 1 নম্বরের একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই নেই। মানে এই দুটো চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেনই নেই। বোঝা গেল কি? আর কোনো কোশ্চেনই নেই। ওই +2D ক্ষমতা বিশিষ্ট চশমা ইউজ করে তাহলে তার সেটা কি ধরনের ত্রুটি। এরপরে যে কোশ্চেন আছে, দেখ কোশ্চেন মিলিয়ে মিশিয়ে কিরকম আছে। যেমন 5 নম্বরের যে কোশ্চেন হয় না আলো থেকে, কিছু কোশ্চেন হচ্ছে লেন্স, প্রিজম আর হচ্ছে গোলীয় দর্পণ থেকে হয়ে গেল, মিলিয়ে মিশিয়ে 5 দিল। আর ওরই অথবা হিসাবে কি দিচ্ছে? ভৌত আলোক বিজ্ঞান মানে ব্যতিচার অপবর্তন, মানে এখন যে দুটো চ্যাপ্টার পড়া হবে এবারে, মানে ব্যতিচার আর অপবর্তন, সেই দুটো চ্যাপ্টার থেকে। তার মানে মাঝে যে দুটো চ্যাপ্টার থেকে গেল আলোকীয় যন্ত্রাদি থেকে, আগের বছর কোশ্চেন দেয়নি, তার আগের বছর দিয়েছে কিনা দেখতে হবে। তো বেশি কোশ্চেন এই দুটো চ্যাপ্টার থেকে হয় না। তাহলে আমি এখানে সাজেশন থেকে কি বলছি, মোটামুটি যেরকম বলছি ওইটুকুই পড়বি, বেশি নয়। আলোর বিচ্ছুরণ চ্যাপ্টার খুলবি বইতে, যেগুলো বলছি সেগুলো ওইটুকুই মানে দাগ দিবে। 159 পেজ বইতে, ঠিক আছে, এখান থেকে একটা 2 নম্বরের কোশ্চেন যদি দেয়, দিলেও দিতে পারে যে আলোর বিচ্ছুরণের কারণ কি? আলো কি কারণে বিচ্ছুরিত হয়? ঠিক আছে, ওই আলোর বিচ্ছুরণের কারণ বলতে হবে যে শূন্য মাধ্যম ছাড়া অন্যান্য যে মাধ্যম আমরা ব্যবহার করছি সেই মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ কি হচ্ছে? বিভিন্ন হচ্ছে, ব্যাস এটুকুই। আলোর বিচ্ছুরণের কারণ হলো এটা হলো। দেন দৃষ্টি নির্বন্ধ কত সময়? 1/10 সেকেন্ড। শর্ট কোশ্চেন যদি 1 নম্বরের হয়, দৃষ্টি নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড হলো। দেন এবার চলে আসবো যে 161 পেজ, কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞা এবং বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা। কৌণিক বিচ্ছুরণ মানে কি হচ্ছে না? ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। কৌণিক বিচ্ছুরণ মানে কি হচ্ছে? ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। মানে একটা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় বেগুনি বর্ণের আলোক রশ্মির চ্যুতিকোণ মাইনাস লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতিকোণ হচ্ছে কি না, ওই প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে বা বিচ্ছুরণের ক্ষেত্রে কি হচ্ছে না? কৌণিক বিচ্ছুরণ। আর বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে কি না, ওই কৌণিক বিচ্ছুরণ যেটা হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, সেটাকে কি করব না, মাঝের যে বর্ণ আছে তার বিচ্ছুরণ কোণ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আসবে কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণের কোনো একক মাত্রা থাকবে না। ঠিক আছে, তাহলে
হলো কি না কৌণিক বিচ্ছুরণ মানে ওমেগা যাকে বলছি, না কৌণিক বিচ্ছুরণ হচ্ছে কি, কৌণিক বিচ্ছুরণকে কিছু ওরকম ডিনোট করছি না, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, আর বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে কি ওমেগা। এরপরে ছিল কি দুটো সমবায় ছিল, এখান থেকে বড় জোর অঙ্ক দিতে পারে, দুটো সমবায়ের ওই যে যে হবে যে বিচ্ছুরণহীন বিচ্যুতি, বিচ্ছুরণহীন বিচ্যুতি মানে কি দুজনের কৌণিক বিচ্ছুরণ সমান সমান হবে, দুজনের কৌণিক বিচ্ছুরণ শর্ত মোট চ্যুতি, বাস লাস্ট ফর্মুলা যেগুলো লিখেছিলাম খাতাতে, শর্ত লাস্ট ফর্মুলা। যেমন কৌণিক এখানে বিচ্ছুরণহীন বিচ্যুতির শর্ত কি, ওমেগা ডেল্টা সমান ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ, কত বিচ্যুতি হয়েছে ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ হয়ে গেল। দেন চ্যুতিবিহীন বিচ্ছুরণ হচ্ছে কি কোনো চ্যুতি হবে না, মানে ডেল্টা সমান ডেল্টা ড্যাশ, আর লব্ধি বিচ্ছুরণ কত হবে ওমেগা ইন্টু ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। কোনো অঙ্ক করতে হবে না, লাগবে না, দেয়নি আর দেবে কিনা সন্দেহ আছে। হলো শুদ্ধ বর্ণালী গঠনের দু একটা শর্ত পড়তে পারিস, শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত। হ্যাঁ, শুদ্ধ বর্ণালী পেজ নাম্বার 164, পেজ নাম্বার 164-তে শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত হলো। দেন রামধনু যেটা ছিল, সেই রামধনুতে প্রথম ক্রমের প্রথম কি রকম বলেছিলাম, বেগুনি থেকে লাল, তারপর আবার লাল থেকে বেগুনি, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম। প্রথম ক্রম কত ছিল 40 থেকে 42, মানে বেগুনি 40-এ আর লাল হচ্ছে 42-এ, আর দ্বিতীয় ক্রম কত ছিল 52 থেকে 55, ব্যাস ওটুকুই, ঠিক আছে। আলেকজান্ডারের অন্ধকার পটি পেজ নাম্বার 166, কি না মুখ্য এবং গৌণ রামধনুর মধ্যবর্তী অঞ্চলে যে অপেক্ষাকৃত অন্ধকারাচ্ছন্ন অঞ্চল দেখা যায় সেটাই। অ্যাকচুয়ালি কোশ্চেন কেন বলছি, কেন কি এবছর বলেছে যে 2x প্যাটার্নে কোশ্চেন হবে। 2x প্যাটার্নে কোশ্চেন হচ্ছে মানে কি, ধরো একটা কোশ্চেন দিল তার অথবা হিসাবে, তার মানে কোশ্চেন তো বেড়ে যাচ্ছে, তো অল্টারনেটিভ হিসাবে থাকলে থেকে যেতে পারে, এই কারণে। বিভিন্ন প্রকারের বর্ণালী থেকে কোনো কিছু বলছি না, কেন কি মেনশনই নেই সিলেবাসে, ঠিক আছে, সিলেবাসে মেনশনই নেই যে বর্ণ বিভিন্ন প্রকার এই যে যে রেখা শোষণ বর্ণালী, পটি শোষণ বর্ণালী, এগুলো কিছু নেই। ফ্রনহোফার রেখার টেলুরিক রেখা, এটা কোথাও কোথাও দেখা যায় মানে কোশ্চেনে, ফ্রনহোফার রেখা কি আর টেলুরিক রেখা কি। ফ্রনহোফার রেখা দেখ, সহজ কথা বলতে গেলে ফ্রনহোফার রেখা হচ্ছে কি, এই দুটোই হচ্ছে কি না শোষণ বর্ণালী। ফ্রনহোফার অ্যাকচুয়ালি সৌর বর্ণালীতে কালো কালো কিছু রেখা দেখা যায়, সেই রেখাগুলো যদি বিশ্লেষণ করা যায় সেগুলো হচ্ছে কি না শোষণ বর্ণালী। কালো রেখা বলতে কি ওখানে আলো নেই, মানে শোষণ করে নিয়েছে। তো ফ্রনহোফার রেখা হচ্ছে কি, যে আলোক মণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় যে সৌরবর্ণালীর যে যে অংশগুলো শোষিত হয়ে যাচ্ছে, সূর্যের কোর থেকে আলোক রশ্মি যখন বাইরে যাচ্ছে তখন আলোক মণ্ডলের টেম্পারেচার কিছুটা কম থাকে, কোর থেকে রেডিয়েশন বাইরে যাচ্ছে, ঠিক আছে, বিকিরণ বাইরে যাচ্ছে, আলোক মণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক মণ্ডলের কিছু কণা আছে যেগুলো কম তাপমাত্রা বিশিষ্ট আছে, মানে কোরের থেকে একদম কেন্দ্রের থেকে, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা থেকে বাইরের একটা স্তর আছে আলোক মণ্ডল, সেটার উষ্ণতা কম। তো সূর্যের কেন্দ্র থেকে যে আলোক রশ্মি বেরোচ্ছে আলোক মণ্ডল দিয়ে যাচ্ছে তখনই কিন্তু শোষিত হচ্ছে, ফলে যে কালো কালো রেখা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কি ফ্রনহোফার রেখা। বোঝা গেল। টেলুরিক রেখা হচ্ছে কি না, টেলুরিক রেখা সৌরমণ্ডল, টেলুরিক রেখা হচ্ছে কি যখন আলোক রশ্মি সূর্য থেকে আলোক রশ্মি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীতে যাচ্ছে তখন কিন্তু ওই বায়ুমণ্ডলে শোষিত হচ্ছে কিছু আলোক রশ্মি, যেগুলো হচ্ছে কি টেলুরিক রেখা। তো টেলুরিক রেখা কিন্তু কৃত্রিম উপগ্রহ বা চাঁদ থেকে দেখা যায় না। কেন? কেন কি চাঁদ চাঁদ তার নিচে বায়ুমণ্ডল আছে, পৃথিবী যদি আমি বলি, তো চাঁদ থেকে যদি দেখি তাহলে আমি কেবলমাত্র কি দেখতে পাবো, ফ্রনহোফার রেখা দেখতে পাবো, টেলুরিক রেখা দেখা যাবে না। বোঝা গেল কি, টেলুরিক রেখা চাঁদ থেকে দেখা যায় না। এই চ্যাপ্টার থেকে যদি একটাই কোশ্চেন হয়, মানে পুরো সাজেশনের উপরে যদি সাজেশন বলি একটাই কোশ্চেন,
সেটা হলো র্যালের বিক্ষেপণ সূত্র লেখো, আর কিছু না। যদি একটাই কোশ্চেন 1 নাম্বারের হয় তাহলে বলবো যে যদি এই চ্যাপ্টারের ওয়েটেজ 1 নাম্বারই হয় তাহলে ওই একটাই কোশ্চেন হচ্ছে কি র্যালের বিক্ষেপণ সূত্র। এবং আকাশে নীলিমা এবং উদীয়মান ও অস্তগামী সূর্য রক্তিমা এও সিলেবাসে মেনশন, দেখ সিলেবাসে কি মেনশন করা আছে আগের দিন পড়েছিলাম। সিলেবাসে মেনশন করা আছে যে যে ডিসপারশন মানে আলোর বিচ্ছুরণের সংজ্ঞা, দেন ছিল কি না, তারপরে ছিল রেনবো, কিন্তু মেনশন করা নেই, রেনবো মেনশন ছিল না, ছিল কি না ওই হ্যাঁ স্ক্যাটারিং অফ লাইট মানে আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের মধ্যে র্যালের সূত্র পড়ে যাচ্ছে। আর ছিল কি যে আকাশের নীলিমা মানে ব্লু অফ দ্য স্কাই, আর হচ্ছে কি রেডনেস অফ দ্য রাইজিং অ্যান্ড সেটিং সান, এরকম আছে। উদীয়মান এবং অস্তগামী সূর্যের নীলিমা, উদীয়মান বা অস্তগামী সূর্যের রক্তিমা, ঠিক আছে। আর রামন রামন ক্রিয়া কিন্তু সিলেবাসে মেনশন করা আছে, মানে বেসিক যেটা রামন ক্রিয়া। রামন ক্রিয়া আমি লিখে দিয়েছিলাম খাতাতে সুন্দর করে, রামন ক্রিয়া কি খাতাতে কিন্তু লেখা ছিল, দেখ আছে রামন ক্রিয়া। আচ্ছা রামন ক্রিয়া তাহলে বই থেকে বলেছিলাম, বই থেকে বলেছিলাম কি বলেছিলাম যে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন একবর্ণী দৃশ্যমান আলোক রশ্মিকে বিভিন্ন তরল যেমন বেনজিন টলুইনের মধ্য দিয়ে পাঠিয়ে লক্ষ্য করেন যে আপতিত রশ্মির অভিলম্বে বিক্ষিপ্ত বিকিরণের মধ্য দিয়ে মূল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ ছাড়াও অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়। এর মধ্যে স্টোকস রেখা, অ্যান্টি স্টোকস রেখা মানে বিপরীত স্টোকস রেখা, র্যালে রেখা কি কি হচ্ছে, মাঝখানে যেটা আছে সেটা র্যালে রেখা, ঠিক আছে। বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলে স্টোকস আর কম তরঙ্গ দৈর্ঘ্য হলে বিপরীত স্টোকস, ঠিক আছে। সব থেকে বেশি তীব্রতা কার, র্যালে, তার থেকে কম তীব্রতা স্টোকস এবং সব থেকে কম তীব্রতা হচ্ছে কি বিপরীত স্টোকস, ঠিক আছে। আর এখানে কিছু ছিল না, ব্যাস এটুকুই করতে হবে, মেনশন করা আছে পরীক্ষাতে, মানে সিলেবাসে মেনশন যেটা করা আছে সেটা তো ছাড়া যাবে না, কোশ্চেন পরে নেই, ঠিক আছে, এবার বাই চান্স যদি দিয়ে দেয়। এইবারে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু আমি যে কোশ্চেন করব মানে যে টিউশনে যে পরীক্ষাটা হবে, কোচিং এ যে পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন দিলে দেব র্যালের বিক্ষেপণ, ঠিক আছে। এবং রামন ক্রিয়া কাকে বলে, রামন ক্রিয়ার হচ্ছে কি বৈশিষ্ট্য, এটা একটা কোশ্চেন। ওদিকে হচ্ছে আলোর বিচ্ছুরণের কারণ কি, আর হচ্ছে আকাশের নীলিমা এবং উদীয়মান ও অস্তগামী সূর্য রক্তিমা, অথবা অথবা থাকবে না, এই কোশ্চেন গুলো থাকবে কম মাস্ট, বোঝা গেল। কটা হলো, চারটে মতো কোশ্চেন হচ্ছে। হলো এই চ্যাপ্টার হয়ে গেছে। এবারে পরের চ্যাপ্টার আলোকীয় যন্ত্রাদি বলছি। আলোকীয় যন্ত্রাদির থেকে আলোকীয় যন্ত্রাদির কোশ্চেন হিসাবে আমি বলছি কি, তোদের প্রথমেই সিলেবাসে আছে, আমি একবার সিলেবাস পড়ে শোনাচ্ছি। সিলেবাসে আছে যে প্রথমে আছে হিউম্যান আই, ঠিক আছে, হিউম্যান আই একবার বার করে নিন, বলছি একবার সিলেবাসটা আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে কি আছে, দেখ হিউম্যান আই মানে মানুষের চোখ সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। দেন আছে ইমেজ ফরমেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের বাংলা মানে কি, উপযোজন, মানে যেটা ছিল না যে চোখের যে লেন্স আছে তার ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো হ্রাস বৃদ্ধি ঘটিয়ে সমস্ত যত দূরত্বেই বস্তু থাকুক না কেন তার প্রতিবিম্বকে কোথায় তৈরি করছে, রেটিনা, এটাই হচ্ছে চোখের উপযোজন, ঠিক আছে। চোখের উপযোজন কাকে বলে, স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব এবং দূরবিন্দু এগুলো আমরা জানি। দেন দেখ মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া, এখানে সিলেবাসে আছে কি যে কারেকশন অফ আই ডিফেক্টস
তার মধ্যে কেবলমাত্র মেনশন আছে মায়োপিয়া অ্যান্ড হাইপারমেট্রোপিয়া, বাদ বাকিগুলো দেখ নেই। মানে বাদ বাকি যে তোদের বইতে আছে এখানে অ্যাস্টিগম্যাটিজম, তারপরে হচ্ছে টোরিক লেন্স, অমুক তমুক, এগুলো কিন্তু কিছু নেই। বোঝা গেল না? হ্যাঁ, বাইফোকাল লেন্স কিছুটা যেতে পারে, কেন কি বাইফোকাল লেন্স দু প্রকার ত্রুটি হলে একসঙ্গে, তাহলে সেখানে আমরা বাইফোকাল লেন্স নিচ্ছি। বোঝা গেল কি? বাইফোকাল লেন্স দু প্রকার ত্রুটি হলে বলতে কি, দীর্ঘদৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, দুটোই যদি হয়ে যায় তখন নিতে হবে কি বাইফোকাল লেন্স। এবারে ছিল কি মাইক্রোস্কোপ অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। মাইক্রোস্কোপের মধ্যে কি হচ্ছে সরল অনুবীক্ষণ, যৌগিক অনুবীক্ষণ, আর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ রিফ্লেক্টিং অ্যান্ড রিফ্র্যাক্টিং, মানে প্রতিফলক আর প্রতিসারক। আমি প্রতিসারক পর্যন্ত করেছিলাম, আজকের প্রতিফলকটা বলে দেবো, এটা পড়ার মানে হচ্ছে বলার পরে। তো দেখ এখানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়নি মানে যে আমি সবকিছু ছেড়ে দিতে পারি, এরকমটাও করা উচিত নয়। কেন কি যদি বাই চান্স কোশ্চেন দিয়ে যায় তখন কি করব? দেখ অঙ্ক, এই যে যে চোখের যে ত্রুটির যে পার্টটা, চোখের ত্রুটির পার্ট থেকে অঙ্ক আমি করব কিভাবে? যখন দেখবি যে কোশ্চেন এরকম আছে যে বলছে যে একজন, ল্যাঙ্গুয়েজ শোন, একজন ব্যক্তি যার চোখ হচ্ছে কি ত্রুটিপূর্ণ, সে সব থেকে কাছে 100 সেমি দূরে দেখতে পায়, সব থেকে কাছে 100 সেমি দূরে দেখতে পায়, তাহলে কি লেন্স ব্যবহার করতে হবে? তো তখন লজিক কি হবে, চোখ যেটা দেখতে পাচ্ছে ত্রুটিপূর্ণ চোখ, লেন্স নেওয়ার পরে প্রতিবিম্ব যেন ওখানে তৈরি হয়। বোঝা গেল কিনা? ধরো বললো যে চোখ এখন ত্রুটিপূর্ণ চোখ 100 সেন্টিমিটার মিনিমাম দেখতে পায়, মানে মানে হচ্ছে চোখের যে নিকট বিন্দু সেটা 100 সেন্টিমিটার, মানে ভি হওয়া উচিত কত না -100। বোঝা গেল? ধরো আমি যাই লেন্স ইউজ করি না কেন, ভি যেন প্রতিবিম্ব যেন কত হয়, 100-তে হয়, ভি যেন কত হয়, 100-তে হয়। তাহলে এ তো নিকট বিন্দুর কোশ্চেন হচ্ছে, তাহলে তাহলে এমনিতে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত ছিল স্বাভাবিক চোখের? 25। তার মানে 25-এ বস্তু রাখলে, মানে ইউ যদি -25 হয় তাহলে ভি কত? এই তো সেখান থেকে আমি এফ কোশ্চেন করে নেব, 1/f সমান 1/v - 1/u করলে চলে আসবে, হ্যাঁ কিনা? চোখের ত্রুটির কোশ্চেনে বলবে যে ত্রুটিপূর্ণ চোখ যেইখানে দেখতে পায় ওইখানেই যেন প্রতিবিম্ব গঠিত, ভি কিন্তু ওটাই হবে এবং মাইনাস। এই কোশ্চেনে দেখবি সবসময় ভি এবং ইউ দুজনেই মাইনাস আসবে। বোঝা গেল কি? সে উত্তল অবতল আমি যাই করি না কেন মাইনাস, কেন কি দেখ চোখ তো এখানে আছে, লেন্সের সামনেই বস্তু থাকবে, লেন্সের সামনেই প্রতিবিম্ব তৈরি হতে হবে। বোঝা গেল তো? এখানে এরকম কোশ্চেন হচ্ছে। দেন তারপরে এখান থেকে চলে যাব, দেখ এখান থেকে অঙ্ক দু একটা করতে পারিস, এইচএস যেগুলো লেখা আছে সেইগুলোই করতে পারিস। এইচএস এখানে লেখা আছে কোথায় দেখছি, এক মিনিট, অঙ্কগুলোতে এই যেমন আছে দেখ 187 পৃষ্ঠাতে 12 এবং 15 দুটো কোশ্চেন দেখ এইচএস এর দিয়েছে, তবে অনেক আগে 2005 2010, ঠিক আছে, অনেক আগে দিয়েছে। কিটা? তখন তোরা জন্মাসনি। এবার দেখ আমি থিওরি হিসাবে কি বলছি শোন, থিওরি হিসাবে এখানে তিনটে বড় বড় থিওরি আছে। তিনটে বড় বড় থিওরি বলতে সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, আর হচ্ছে যে টেলিস্কোপ মানে দূরবীক্ষণ যন্ত্র। এবার দেখ তোরা না হালকা ভাবে তিনটেই দেখে রাখবি, কিরকম আমি বলে দিচ্ছি, তিনটে দেখে রাখবি। এক তো দেখ সরল অনুবীক্ষণ যন্ত্রটা কিন্তু একটু ভাবনার আছে, সরল অনুবীক্ষণ যন্ত্রের প্রমাণটা, বাকি যে দুটো প্রমাণ সেই দুটো প্রমাণ কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্রের উপরেই বেস করে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখ কি বললাম। তাহলে এখানে যদি কোশ্চেন হয়
তাহলে বড়জোর সরল অনুবীক্ষণ যন্ত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি প্রমাণ হিসাবে দেয়, ঠিক আছে। কারণ কি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আর টেলিস্কোপ বেশি লিখতে হয়, এখানে সরল অনুবীক্ষণ যন্ত্র হয়ে যাচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট থিওরি যদি প্রমাণ করতে দেয়। আর অঙ্ক কিন্তু যে কোনো থেকে হতে পারে। দেখ সরল অনুবীক্ষণ যন্ত্র আমি দেখাচ্ছি, সবাই বলবি আমার সঙ্গে সরল অনুবীক্ষণ যন্ত্রে কি রকম লেখা হয়েছিল। প্রথমে কার্যনীতি লিখেছিলাম সরল অনুবীক্ষণ যন্ত্রে, যে একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চেয়ে কম দূরত্বে কোনো বস্তুকে রাখলে সেই বস্তুটির সমশীর্ষ অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এটাই হচ্ছে কিনা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের কার্যনীতি, সরল অনুবীক্ষণ যন্ত্রের কার্যনীতি। এবারে কি করা হয়েছিল, দেখ এখানে আমরা যে সমস্ত আলোকীয় যন্ত্রাদি দিচ্ছি সেই আলোকীয় যন্ত্রাদির বিবর্ধন ফর্মুলা কি আছে, এম সমান প্রতিবিম্ব, ঠিক আছে, স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বে। এখানে কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্রের যেটা, এমনি যে আমি যদি বলি যে বিবর্ধন ক্ষমতা কোনো আলোকীয় যন্ত্রাদির, তখন আমরা কি লিখি যে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, তাই তো, যদি আমি এমনি ফর্মুলা লিখি। আর সরল অনুবীক্ষণ যন্ত্রের বেলা যদি লিখি তখন আমি কি লিখবো, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বাই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অবস্থিত বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। এটা হ্যাঁ, মানে বিটা বাই আলফা, আসছি কত লাস্টে ফর্মুলা কি হয়েছিল। প্রথমে দেখ আমি দেখাচ্ছি কি হচ্ছে। প্রথমে এরকম বলেছিলাম যে খালি চোখে দেখলে, দেখাচ্ছিল না এরকম খালি চোখে দেখলে, এখানে ছিল বস্তু এইচ ও, হাইট অফ অবজেক্ট, এ কত দূরত্বে রেখেছিলাম বল, ডি দূরত্বে। কেন ডি দূরত্বে রেখেছি, কেন কি ডি এর চেয়ে কম দূরত্বে রাখলে স্পষ্ট দেখতে পাবো না। সেক্ষেত্রে এই যে কোণটা হয়েছিল সেই কোণটা কত বলেছিলাম, আলফা, এবং আলফা সমান কি লিখেছিলাম, এইচ ও বাই ডি, মানে অ্যাকচুয়ালি আলফা সমান tan আলফা, ঠিক আছে, আলফা নিয়ার ইজিক্যালস টু tan আলফা সমান এইচ ও বাই ডি। প্রথম স্টেপ হলো, আমি একবার প্রমাণটা দেখাচ্ছি, কারণ কি সরল অনুবীক্ষণ যন্ত্রে প্রমাণ দিলেও দিতে পারে। তো প্রথমে এটা লেখা হলো, দেন তারপরে কি করা হয়েছিল, যে লেন্স এর মধ্য দিয়ে দেখলে, লেন্সের মধ্য দিয়ে যখন দেখছিলাম তখন দেখ প্রথমে আমাকে কোনটা ঠিক রাখতে হবে, যে এখানে আছে চোখ, হ্যাঁ, তো কি হয়েছে এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, তো হাইট অফ ইমেজ সেটা কত দূরে তৈরি করবে না, ডি দূরত্বে। এর থেকে বেশি দূরত্বে তৈরি করলে ছোট দেখতে লাগবে, এর থেকে কম দূরত্বে তৈরি করলে আবছা দেখবে। ডিটাই হচ্ছে কি সব থেকে বড় কোণ, মানে সব থেকে কাছে করলে ডি তে করতে পারে। তো এই যে ডি, তাহলে এখানে বস্তু ছিল, এইখানে কোথাও বস্তুটা ছিল, মানে হাইট অফ অবজেক্ট এটা কত দূরত্বে ছিল না, ইউ দূরত্বে ছিল, আমি ধরে নিচ্ছি। তো এখানে কি লেখা হয়, যে লেন্সের সামনে, লেন্স হতে ইউ দূরত্বে বস্তু রাখলে, ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে এখানে আছে ফোকাস, তো লেন্স থেকে ইউ দূরত্বে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় হচ্ছে, ডি তে গঠিত হচ্ছে। তো এখানে রে ডায়াগ্রাম আমরা করতে পারি, যে একটা আলোক রশ্মি এরকম করে আসবে, দিয়ে ফোকাস দিয়ে চলে যাবে, আর একটা আলোক রশ্মি কি হবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, তো তাদেরকে আমরা পেছনের দিকে এরকম করে বাড়াচ্ছি, এই তো ছিল। আর এই কোণটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, বিটা, তো বিটাকে লিখেছিলাম কি, মানে ট্যান বিটা, বিটাকে লিখেছিলাম ট্যান বিটা, এবং সেটাকে লিখেছিলাম কি না, এইচ আই বাই ডি দিয়ে লিখতে পারি, আর এইচ ও বাই ইউ দিয়ে লিখতে পারি, এই তো, এটুকু ছিল। দেন তারপরে লেখা হয়েছিল কি, যে এম সমান কি লেখা হয়েছিল, বিটা বাই আলফা, আর বিটার মান কোনটা নিয়েছিলাম, এইচ ও কাটার জন্য লিখেছিলাম এইচ ও বাই ইউ থেকে, আর এর থেকে কি হচ্ছে এইচ ও বাই ডি, তাহলে কি হচ্ছে ডি বাই ইউ, ব্যাস এইটুকুই ক্যালকুলেশন ছিল। দেন দুটো কেস আসছিল, এক হচ্ছে কি, যে প্রতিবিম্ব যদি ভি যদি কি হয় না, স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বে গঠিত হয়, মানে ভি এর জায়গায় মাইনাস ডি বসাচ্ছি, তাহলে ইউ কত হওয়া উচিত, তাহলে ফর্মুলা কি ছিল, 1/v মাইনাস 1/u সমান 1/f। তো ভি এর জায়গায় আমরা হচ্ছে কত বসাচ্ছি না, মাইনাস ডি বসাচ্ছি,
তাহলে কত হচ্ছে না মাইনাস ডি, আর এটা হচ্ছে কি না মাইনাস ইউ। আচ্ছা দেখ ইউ এখানে আমি লিখছি ইউ, আমি যদি মাইনাস নাও নিই তো 1/f মানে কি উত্তর লেন্স, দেন কত হবে না 1/u মাইনাস সমান 1/f প্লাস 1/d, তো এফ ডি এফ প্লাস ডি, তো ইউ হচ্ছে কত না মাইনাস এফ ডি বাই এফ প্লাস ডি। এতো ইউ এর হচ্ছে কি, এতো ইউ এর কি হচ্ছে না মান, এতো চিহ্ন সহ আছে না, চিহ্ন সহ আছে। তো আমি কিন্তু যদি বিবর্ধনের কথা বলি এখানে, যদি বিবর্ধন বলি এখানে ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে মাইনাস এফ ডি বাই এফ প্লাস ডি। দেন তারপরে দেখ যদি আমি এম লিখতে যাই, এম সমান এখানে চলে আসছে কত আমার ডি বাই ইউ, ডি বাই ইউ। দেন দেখ এখানে এম সমান ডি বাই ইউ। আচ্ছা ভি এর জায়গায় কত বসিয়েছি, ভি এর জায়গায় বসিয়েছি কত, ভি এর জায়গায় বসিয়েছি মাইনাস ডি, আর ইউ কত বার করছি না, এখানে যে আমরা ইউ নিয়েছি না, এখানে যে ইউ নিয়েছি সেই ইউ এর কিন্তু মান নিয়ে করেছি আগে, এই জন্য এখানে কিন্তু আমার মাইনাস দেওয়া উচিত। প্রথমে যে ইউ ধরা আছে মাইনাস, প্রথমে যে ইউ ধরে রেখেছি এগুলোতে কোনো সাইন নিয়েছি, দেখ নিইনি, যে মাইনাস ছিল কিছু সাইন নিইনি, ঠিক না। তো এই জন্য এইখানে যখন আমি সাইন নিয়ে ক্যালকুলেশন করব সামনে একটা মাইনাস রাখা উচিত, তো মাইনাস মাইনাসে তখন প্লাস চলে আসবে। তো মান বসিয়ে দিলে কত হয়ে যাবে তখন, এটা ডি বাই এফ ডি এফ প্লাস ডি, তো ক্যালকুলেশন করলে পুরোপুরি কত আসছিল 1 প্লাস ডি বাই এফ। আর প্রতিবিম্ব যখন স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বে না, প্রতিবিম্ব যখন অসীম দূরত্বে হচ্ছে তখন, প্রতিবিম্ব যখন অসীম দূরত্বে হচ্ছে তখন হচ্ছে শুধু ডি বাই এফ, কেন কি তখন ইউ হয়ে যাবে কত এফ, মানে বস্তুকে কোথায় রাখতে হবে না ফোকাস দূরত্বে রাখতে হবে, তাহলে হবে। এই ছিল সরল অনুবীক্ষণ যন্ত্র, ঠিক না, এই ছিল সরল অনুবীক্ষণ যন্ত্র। দেন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কি ছিল, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স ছিল, এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে দুটো লেন্স ছিল তাদের ফোকাস দৈর্ঘ্যগুলো কি ছিল, কম ছিল। কেন, কেন কি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কাছের বস্তুকে ফোকাস করি, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব কাছের বস্তুকে ফোকাস করি, এই জন্য ছোট ফোকাস দৈর্ঘ্য রাখতে হবে হলো। দেন ছবিটা কিরকম ছিল, স্টেপ কিরকম ছিল, প্রথমে যে লেন্স ছিল সেটা ছোট ছিল অনুবীক্ষণ যন্ত্রে, কেন ছিল বলা হয়েছে। দেন আরেকটা লেন্স ছিল কি বড়। প্রথম স্টেপ যাই লিখি দেখ, আমি তো এখানে মেন স্টেপ মনে রাখছি কিরকম, যে দুটি উত্তর লেন্স সমাক্ষভাবে রাখা আছে এবং তাদের ফোকাস দৈর্ঘ্য ছোট, বস্তুর দিকে যে লেন্সটা আছে সেটা অভিলক্ষ, তার ফোকাস এবং উন্মেষ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, আর যে লেন্সের পেছনে চোখ রেখে দেখা হয় সেটা হচ্ছে কি অভিনেত্র, যার ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ অপেক্ষাকৃত বেশি। এটুকু লেখার পরে তারপরে আমরা কি করেছিলাম, এখানে বল বস্তুকে কোথায় রেখেছিলাম, এফ আর টু এফ এর মধ্যে, এফ আর টু এফ এর মধ্যে আমরা বস্তুকে রেখেছিলাম এখানে কোথাও। তার একটা প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল, এখানে বড় প্রতিবিম্ব তৈরি হয়েছিল, তাই না। এবং এটা লেখা যাবে, ছবি আঁকা যাবে এটুকু। কি দিয়েছিলাম এখান থেকে, কি কতটা নাম দিয়েছিলাম ইউ, কেউ চাইলে ইউ ও লিখতে পারিস অবজেক্টিভ, আর এখান থেকে এটা হচ্ছে কি ভি বা ভি ও, তাহলে এম ও কত হচ্ছে ভি ও বাই ইউ ও, বা শুধু ভি বাই ইউ হয়ে গেল। দেন তারপরে কি বলা হয়েছিল যে এটা হচ্ছে কি না অভিনেত্র লেন্স, অভিনেত্র লেন্সের এটা হচ্ছে ফোকাস এফ ই। তো এই যে যে প্রতিবিম্ব যেটা তৈরি হলো সে অভিনেত্রের ফোকাসের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এর একটা অসৎ প্রতিবিম্ব এদিকে তৈরি হবে, এত বড় ধরো, ঠিক না, এত বড়, মানে এটা কথা বলবি না, এটা হচ্ছে লেন্স, এটা লেন্স আছে, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চেয়ে কম দূরত্বে কি আছে বস্তু আছে, তাহলে বস্তু বলতে কি অভিলক্ষ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা অভিনেত্রীর ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করছে, এর প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে। আচ্ছা এটাকে আমরা কি নেব, এটা হচ্ছে কত না ভি ই লিখতে পারি, সরি ইউ ই, মানে অভিলক্ষের ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ ই, অভিলক্ষের ক্ষেত্রে বস্তুর দূরত্ব হচ্ছে কি ইউ ই হলো। এবারে তারপরে কি করা হয়েছিল, যে যেহেতু এখানে অভিনেত্রের, যেহেতু এখানে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের চেয়ে কম দূরত্বে
একটা বস্তু আছে তার প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে অভিনেত্র এখানে কি হিসাবে কাজ করছে? সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে কাজ করছে। কেন কি সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ছিল, ফোকাসের চেয়ে কম দূরত্বে বস্তু থাকলে তার একটা বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়, সমশীর্ষ। সমশীর্ষই তো, এর নিচে আছে এর প্রতিবিম্ব নিচে, সমশীর্ষ। তো এম ই যেটা হচ্ছে সেটা কিন্তু দুটো ফর্মুলা হতে পারে। যদি 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 হচ্ছে যে অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা মানে ভিই যদি মাইনাস ডি হয়, তাহলে আমি এম ই কে কি লিখতে পারি, 1+d/এফি। অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব যদি স্পষ্ট রোশের ন্যূনতম দূরত্বে গঠিত হয়, তাহলে অভিনেত্রের ক্ষেত্রে বিবর্ধন কত হচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে আমি এম কত লিখবো, এমও ইন্টু এমই। এমও হচ্ছে তো ভি/ইউ বা ভিও/ইউও, আর এমই হচ্ছে কত, 1+d/এফি। এটা ছিল 1 নম্বর প্রথমে। 2 নম্বর কি ছিল, যদি যদি অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা অসীম দূরত্বে গঠিত হয়, তার মানে কি, যে এই যে এর এর ক্ষেত্রে এম ই কত হবে, শুধু d/এফি, সেক্ষেত্রে এম চলে আসবে কত না, এমও ইন্টু এমই মানে ভিও/ইউও, আর তারপরে হবে কত না d/এফি। এর একটা অ্যাপ্রক্সিমেশন ছিল কি, যে বস্তুকে যদি অভিলক্ষের ফোকাসের খুব কাছে রাখা হয়, তাহলে অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা একদম নলের প্রান্তে গঠিত হয়। সেক্ষেত্রে আমরা ভি সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ইউ ও কে নিয়ার ইজিক্যালস টু কি লিখবো, এফও। ইউ ও কে নিয়ার ইজিক্যালস টু কি লিখবো, এফও, আর ভি ও কে নিয়ার ইজিক্যালস টু কি লিখবো, এল। মানে ইউও ইউও কে কি লিখবো, এফও। কেন কি, অভিলক্ষের ক্ষেত্রে বস্তু যদি একদম প্রায় ফোকাসে থাকে, তাহলে ইউও নিয়ার ইজিক্যালস টু এফও, এবং এই যে প্রতিবিম্বটা সেটা কি হচ্ছে নলের এক প্রান্তে, মানে ভিও নিয়ার ইজিক্যালস টু এল। তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা কি চলে আসবে, এলডি বাই এফও এফি, এলডি/এফও এফি, তাই না? এইগুলো ছিল ক্লিয়ার। এই অ্যাপ্রক্সিমেশন আমরা কার বেলা করছি, এই অ্যাপ্রক্সিমেশন আমরা করছি কিন্তু অসীম দূরত্ব ফোকাসিং এর বেলা, স্পষ্ট রোশন ফোকাসিং নয়, অসীম দূরত্ব ফোকাসিং এর বেলা এই অ্যাপ্রক্সিমেশন আমরা নিয়ে করছি। হলো, এবারে বল নলের দৈর্ঘ্য যদি ক্যালকুলেশন করতে বলে, তখন আমাদের প্রসেস কি হবে, নলের দৈর্ঘ্য এক তো ফর্মুলা দিয়ে আমরা যেতে পারি, যদি এই অসীম দূরত্ব ফোকাসিং বলে দেয়, বা কিচ্ছু না বললেও চলবে। তবে যদি প্রতিবিম্ব স্পষ্ট রোশন ন্যূনতম দূরত্বে গঠিত হয়েছে বলে, তাহলে কিন্তু নলের দৈর্ঘ্য বার করাটা একটু টাফ আছে, কারণ কি আমি এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, যে ভি ওর মান নিতে হবে প্লাস ইউ ই এর মান নিতে হবে, ভি এর মান নিতে হবে প্লাস ইউ এর মান নিতে হবে। এইখানে বল যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কি করে বাড়ানো যায়, নলের দৈর্ঘ্য বাড়িয়ে, আর হচ্ছে কি অভিলক্ষ্য আর অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য কমিয়ে। এই ছিল যা ছিল পুরোটা। অ্যাপ্রক্সিমেশন যদি তোকে বলে দেয় যে দেখাও যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা এলডি/এফওএফি, তাহলে লিখতে হবে এটা। বোঝা গেল কি, যদি এই ফরম্যাটই চায়, এটা একটা ইম্পর্টেন্ট ফরম্যাটও, এটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেও করতে পারে। বোঝা গেল, এটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলে করতে পারে। দেখ এখানে না চাইলে আগে পর্যন্ত এক লাইন লিখে দিবি, না কোনো সমস্যা নেই, এক লাইন লিখেই দিবি, হয়েছে। হ্যাঁ, তো দেখ আমি কিসের জন্য বলছি, দেখ কোনোদিন কোশ্চেন আসেনি, বাট তার মানে ছাড়া উচিত নয়। যদি দিয়ে দেয় তখন কি করবি, কাকে বলবি কোনোদিন আসেনি, ঠিক আছে? তো রিস্ক নেওয়ার দরকার নেই। আরে এমন কিছু কঠিনও না, এ প্রমাণ তো গলীয় তলে আলোর প্রতিসরণের প্রমাণের থেকে অনেক সহজ। এমনকি লেন্সের প্রমাণ করতে গেলেও অনেক কিছু লিখতে হয়, ঠিক আছে? নিউটনের সমীকরণের থেকেও কম ক্যালকুলেশন লেন্সের, ঠিক আছে? নিউটন সহজ, এই জন্য ভুল করেছিলিস পরীক্ষাতে, মেলেনি। আচ্ছা, প্রতিসারক, শোন তোদের পরীক্ষাতে দেখ দূরবীক্ষণ যে যন্ত্র আছে, দূরবীক্ষণ যন্ত্রতে
দূরবীক্ষণ যন্ত্র দুই প্রকার আছে। একটা হচ্ছে নভোবীক্ষণ। নভোবীক্ষণ মানে কি? নভোবীক্ষণ মানে, নভ মানে কি আকাশ, ঠিক আছে? নভ মানে আকাশ, মানে আকাশে থাকা বস্তুকে আমরা দেখছি, নভোবীক্ষণ। আর একটা হচ্ছে ভূবীক্ষণ বা ভৌম দূরবীক্ষণ। নভোবীক্ষণ মানে হচ্ছে কি আকাশে থাকা বস্তুকে আমরা দেখছি, আর ভৌম দূরবীক্ষণ মানে কি মাটিতে থাকা বস্তু, মানে দূর থেকে দেখছি। বল, দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা দূরের বস্তুকে ফোকাস করতে চাইছি, এই জন্য দূরবীক্ষণ যন্ত্রের যে লেন্স গুলো আমরা নিচ্ছি তাদের ফোকাস দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। ওই জন্য অনুবীক্ষণ যন্ত্রের কোশ্চেনে দেখবি অভিনেত্র অভিলক্ষের ফোকাস দেখবি দেওয়া থাকবে 1 সেমি, 0.5 সেমি এরকম দেওয়া থাকবে। আর যখন তুই হচ্ছে টেলিস্কোপের কোশ্চেন করতে যাবি, দূরবীক্ষণ যন্ত্রের কোশ্চেন করতে যাবি, তখন দেখা যাবে হয়তো অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য এরকম দেওয়া থাকতে পারে 1000 সেমি, কি হচ্ছে 700 সেমি, এরকম কিছু দেওয়া থাকবে, মানে বেশি। তো একবার দেখ এখানে নভোবীক্ষণ যেটা বলেছিলাম সেটাকেই একবার বলছি। নভোবীক্ষণ মানে কি আকাশের জিনিসকে আমরা দেখছি। তো ওর যে ওর যে লেখাটা সেটা বলছি, কেন কি লেখাটা বলা হয়নি, ক্যালকুলেশন শুধু বলে দিয়েছিলাম। ওই লেখাটা কোথায় লিখবি, তাই তো? কোথায় লিখবি? এক আহ, ছবি ছিল। আচ্ছা, আমি একজনের খাতা নিচ্ছি। লেখাই তো ছিল অনেক কিছু, তাই তো? হ্যাঁ, আর লেখা বলতে কি বলতো, ওই সামনের যে ডেসক্রিপশনটা, না অত বড় কে লিখবে, বলে দিচ্ছি। এখানে যেটুকু লেখা আছে বাস বড় জোর হচ্ছে 3-4 লাইন হয়তো লিখতে হতে পারে, যে বস্তু কি কোথায় আছে, বস্তু কি আছে, তার থেকে আলোক রশ্মি কিভাবে আসছে, আর হচ্ছে সেজন্য প্রতিবিম্ব কিভাবে গঠিত হচ্ছে, ঠিক আছে? আমি ওই ল্যাঙ্গুয়েজটা বলে দিচ্ছি। দেখ ছিল একবার কি রকম বলছি শোন। প্রথমে বল, প্রথমে বল যে আহ, দূরবীক্ষণ যন্ত্রের দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে প্রথমে যে লেন্সটা হয়, দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে প্রথমে যে লেন্সটা হয় সেটা কিন্তু অপেক্ষাকৃত উন্মেষ এবং ফোকাস দৈর্ঘ্য বড়। কেন? কেন কি দেখ, অনেক দূর থেকে আলোক রশ্মি আসছে, আমি কোনো নক্ষত্রকে দেখতে চাইছি, তো সেই নক্ষত্র এত দূরে আছে, সেখান থেকে আলোক রশ্মি দেখা যাবে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে বড় জোর 2-3টে, এবং তার জন্য আমি ওইটুকু ক্ষুদ্র নক্ষত্রকে দেখতে পাচ্ছি মোটামুটি। তো তাকে যখন আমি বড় করে দেখাতে চাইছি, তখন আমি কি করব, বড় সাইজের লেন্স যদি ইউজ করি, তাহলে এর উপরে মোটামুটি দেখা যাবে হয়তো আমার এইটুকু চোখে দেখা গেল প্রথম আমি 3-4টে আলোক রশ্মি চোখে ধরতে পারছি। লেন্স এত বড় নিলে কি হবে, সেখান থেকে দেখা যাবে হয়তো 15-20টা আলোক রশ্মি একসঙ্গে ধরছে। তাহলে 15-20টা আলোক রশ্মিকে যখন এক জায়গায় মেলাবে, প্রতিবিম্বটা উজ্জ্বল হবে, তাকে বিবর্ধিত করবে। এ কি করছে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা আমি যদি বলি টেলিস্কোপ, দুজনেই কিন্তু বস্তুকে যেটুকু আমরা খালি চোখে দেখছি তাকে কিন্তু বড় করে দেখাচ্ছে। তাও কোনো বস্তু, কোনো জিনিসকে যদি আমি বিবর্ধন করে দেখাই, ম্যাগনিফাই করি, তো দেখেছিস মোবাইলে কোনো ছবিকে যখন জুম করে দেখিস তার কি হয়, আবছা হয়ে যায় কিছুটা। তো এখানে তাই, যে এখানে প্রথম যে লেন্সটা তাকে বড় করা হয়েছে, কেন কি দূর থেকে আলোক রশ্মি কম আসছে, বেশি আলো ধরার জন্য কি করবো না, এর উন্মেষ বেশি রাখতে হবে, উন্মেষ বেশি ফোকাস দৈর্ঘ্য বেশি। বলবি তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষটা তাহলে ছোট ছিল কেন? ওখানে ছোট ছিল কেন কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কাছের বস্তুকে দেখছিলাম, আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যেখানে স্লাইড ছিল তার নিচ থেকে কিন্তু আলোক রশ্মি আসতো, ঠিক আছে, গলীয় দর্পণ ইউজ করে। তো সেক্ষেত্রে যদি ওই অভিলক্ষ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে বেশি আলোক রশ্মি ধরে নেবে, বেশি আলোক রশ্মি ওর মধ্যে দিয়ে গেলে প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হবে। আবার বেশি উজ্জ্বল যদি হয়ে যায় তখনও কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাবো না, ঠিক আছে? বেশি উজ্জ্বল হয়ে গেলেও কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাবো না। তাহলে ও ক্ষেত্রে কাছ থেকে দেখা হচ্ছিল, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কাছ থেকে দেখেছিলাম, ফোকাস করেছিলাম, সেক্ষেত্রে বেশি উজ্জ্বল করা যাবে না, এই জন্য ছোট নেওয়া হয়েছিল। আর এটা অনেক দূরের বস্তুকে দেখছি, কম আলোক রশ্মি আসছে, বেশি আলোক রশ্মি ধরার জন্য বড় করা হচ্ছে। ক্লিয়ার? এবারে কি ছিল এখানে, যে এই যে যে অভিলক্ষ ছিল, সেই অভিলক্ষ কি হবে না, এখানে আলোক রশ্মি আসবে কিরকম না, অসীম থেকে যে আলোক রশ্মি আসছে, সমান্তরাল আলোক রশ্মি,
বলেছিলাম একটা আলোক রশ্মি এরকম করে চলে যাবে, মানে একটা আলোক রশ্মি অভিলক্ষের একদম আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে গেছে। এর ল্যাঙ্গুয়েজ আমি বলছি, এরকম যাবে। প্রথমে প্রথমে এটা তিনটে আলোক রশ্মি নিয়েছিলাম, নেওয়ার পরে এগুলো কোথায় মিলবে বল? এফও তে। কোথায় মিলবে? এফও তে। অভিলক্ষের ফোকাস তলে মিলবে, অভিলক্ষের ফোকাস তলে মিলবে। এইখানে হচ্ছে এরকম করে দিচ্ছি, তো এখানে দেখ অভিলক্ষের ফোকাস তলে এসে যে মিলছে, বেশ এইখানে আমরা কোথায় অ্যাঙ্গেল নিয়েছিলাম? আলফা। এই কোণটাও ছিল কি? আলফা। এই ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে লিখবো? লিখবো যে, আচ্ছা লেখা শুরু কর। এই তো তোর এখানটায় জায়গা আছে খাতাতে, বা কারো যদি ওখানে ফাঁকা জায়গা থাকে লিখতে পারিস। এই তো অনেক ফাঁকা আছে, অনেক লেখার জায়গা আছে। হ্যাঁ লিখলে তো কি হয়েছে, বলছি যে প্রতিসারক, হ্যাঁ ধরে যাবে আরামসে। এইখানে লেখ না, এইখানে এই জায়গাটাতে লেখ, এই জায়গাটাতে লেখ। হ্যাঁ আরে দুদিকে যে আমি লাইন টেনেছিলাম, এই এক সাইডে তো কম ক্যালকুলেশন হয়, এক সাইডে বেশি ক্যালকুলেশন হয়, ওইখানে লিখে দে। যেখানে ফাঁকা ছিল ওইখানে লিখে দে, জায়গাতে অনেক জায়গা আছে, হয়েছে? হুম, চলো লেখ। প্রতিসারক নভোবীক্ষণ যন্ত্রে, প্রতিসারক নভোবীক্ষণ যন্ত্রে, প্রতিসারক নভোবীক্ষণ যন্ত্রে যন্ত্রে দুটি দুটি সমাক্ষীয় উত্তল লেন্সের, দুটি সমাক্ষীয় উত্তল লেন্সের, দুটি সমাক্ষীয় উত্তল লেন্সের বস্তুর দিকে যে লেন্সটি থাকে, বস্তুর দিকে যে লেন্সটি থাকে সেটি অপেক্ষাকৃত বেশি ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ বিশিষ্ট হয়, সেটি অপেক্ষাকৃত বেশি ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ বিশিষ্ট হয়। সেটি অপেক্ষাকৃত বেশি ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ বিশিষ্ট হয়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ, এটি হলো অভিলক্ষ, ফোকাস দৈর্ঘ্য সমান এফও। এটি হলো অভিলক্ষ, ফোকাস দৈর্ঘ্য সমান এফও, পূর্ণচ্ছেদ। হয়েছে? এটি হলো অভিলক্ষ, ফোকাস দৈর্ঘ্য সমান এফও, পূর্ণচ্ছেদ। তারপরে লেখ, যে লেন্সটির পেছনে চোখ রেখে দেখা হয়, যে লেন্সটির পেছনে চোখ রেখে দেখা হয়, যে লেন্সটির পেছনে চোখ রেখে দেখা হয় তার উন্মেষ এবং ফোকাস দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, তার উন্মেষ এবং ফোকাস দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, তার উন্মেষ এবং ফোকাস দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটি হলো অভিনেত্র, এটি হলো অভিনেত্র, কমা ফোকাস দৈর্ঘ্য সমান এফি। এফি এফি অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য এফি, ঠিক আছে, পূর্ণচ্ছেদ। অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে আগত, অসীম দূরত্ব থেকে আগত, অসীম দূরত্ব থেকে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, অসীম দূরত্ব থেকে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অভিলক্ষের ওপরে এসে
পড়লে, অভিলক্ষের উপর এসে পড়লে অভিলক্ষ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব এবং এবং অভিনেত্র দ্বারা সৃষ্ট অন্তিম প্রতিবিম্ব চিত্রানুযায়ী হয়। অভিলক্ষ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব এবং অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব চিত্রানুযায়ী হয়। বাকি কথা সব সেম, আর কিছু লিখবেন। অভিলক্ষ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব এবং অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব চিত্রানুযায়ী হয়। এখানে মেন কথা কি হচ্ছে দেখ, প্রথমে এখানে কত কোণে এসছে আলফা, এখানে কত কোণে পড়েছে আলফা। হ্যাঁ, এই যে আলফা কোণে পড়েছে, তাহলে এখানে বল যে এই যে সমান্তরাল আলোরশ্মি গেছে কোথায় মিলবে, ফোকাস তলে। তাহলে অভিলক্ষ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা কোথায় হচ্ছে, এখানে এইচ, এখানে এইচ লেখা ছিল, এখানে এইচ লেখা ছিল। এবার দেখি খাতাটা, এখানে এইচ লেখা ছিল। হ্যাঁ, এখানে খাতাতে লেখা আছে যে বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, একদম আলফা বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। এখানে চোখ এখানে আছে, তো অসীম থেকে যখন আলোক রশ্মি আসছে তখন চোখে যা কোণ উৎপন্ন করবে অভিলক্ষেও তাই কোণ উৎপন্ন করবে। কেন কি, অসীম থেকে আসছে। চোখ এবং এই অভিলক্ষের মধ্যে যে দূরত্ব সেটা তখন নেগলিজেবল হয়ে যাবে। তো আলফাকে কত লিখেছিলাম, ট্যান আলফা, আলফা সমান ট্যান আলফা, এই যে কত হচ্ছে এইচ বাই, এখান থেকে কতটা দূরত্ব, এটা এফও, লম্ব বাই ভূমি, এইচ বাই এফ, প্রথম হয়ে গেল। দেন তারপরে কি ছিল, এইখানে যে লেন্স ছিল সেটা কি, অভিনেত্র। এই অভিনেত্রের এইটা যদি এফি হয়ে যায় তাহলে এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ধরো এখানে তৈরি হচ্ছে এত বড় প্রতিবিম্ব, ধরো এখানে তৈরি হচ্ছে এত বড় প্রতিবিম্ব, ঠিক আছে, মানে এর প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, ক্লিয়ার। হ্যাঁ, সেক্ষেত্রে এর ছবি কিরকম করেছিলাম, এখান থেকে একটা আলোক রশ্মি নিয়ে গিয়ে আমি করতে পারি এটা, ঠিক আছে, আর একটা আলোক রশ্মি কিরকম, আলোক কেন্দ্র দিয়ে, আলোক কেন্দ্র দিয়ে। আর এই যে কোণটা, এটা হচ্ছে কি না বিটা, এটা হচ্ছে বিটা। দেন বলেছিলাম কি এটা হচ্ছে কি ইউ ই, মানে অভিনেত্রের ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ ই হয়েছে, অভিনেত্রের ক্ষেত্রে বস্তুর দূরত্ব। তো সেখান থেকে আমরা বিটা কত নিচ্ছি, বিটা সমান, একে একে আমি এরকম করে বাড়াবো এদিকে, ঠিক আছে, এরকম করে এদিকে বাড়াচ্ছি, আর এটা হচ্ছে কি এরকম করে আসছে, তাহলে এখানে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, বোঝা গেল কি, ওরকম গেছে, ওকে পেছনের দিকে বাড়ালে এখান থেকে আসছে বলে মনে হবে, তাহলে কি হচ্ছে এটার প্রতিবিম্ব এটা, বিটা কত হচ্ছে, বিটা কত হচ্ছে এইচ বাই ইউই, তাহলে এম কত, এম সমান বিটা বাই আলফা, এম সমান বিটা বাই আলফা এখানে লেখা আছে, এম সমান বিবর্ধন, দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন সমান বিটা বাই আলফা। প্রথমে লিখে দিয়েছি বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ আলফা সমান ট্যান আলফা এইচ বাই এফ, প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বিটা সমান ট্যান বিটা এইচ বাই ইউ ই, তাহলে করলে কত হচ্ছে, বিটা বাই আলফা করলে কত হচ্ছে এইচ বাই ইউ ই ব্র্যাকেট বাই এইচ বাই এফ ও, তো হয়ে যাচ্ছে কত এফ ও বাই ইউ ই, এফ ও বাই ইউ ই। বেশ, এবারে এর দুটো কন্ডিশন এসেছিল, কিরকম দুটো কন্ডিশন না, যদি যদি এই যে প্রতিবিম্ব যদি অসীম দূরত্বে গঠিত হয়, প্রথমে যদি আগে পড়ছি কি যদি ডি দূরত্বে গঠিত হয়, দেখে ডি দূরত্বে গঠিত হলে ইউই কত আসে আমাদের মনে ছিল, এফি ডি বাই এফি প্লাস ডি, ছিল কিনা, এটা মনে থেকে যাবে যে যে ডি দূরত্বে গঠিত হলে ইউ এর মান কত আসে, এফি ডি বাই এফি প্লাস ডি। তো সেক্ষেত্রে এম কত আসবে, দেখ এম সমান এফ ও বাই ইউ ই, মানে কত হচ্ছে এফি ডি, আর উপরে চলে যাবে কত এফি প্লাস ডি। এখানে কি হচ্ছে এফ ও বাই এফি, এফ ও বাই এফি, তারপরে কত হবে না 1 প্লাস এফি বাই ডি, মনে করে দেখ স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ফর্মুলা কি ছিল, 1 প্লাস ডি বাই এফি, এখানে উল্টো আসছে 1 প্লাস এফি বাই ডি,
1 প্লাস এফি বাই ডি এটা। দেন প্রতিবিম্ব যদি ভি যদি ইনফিনিটিতে হয় তাহলে তো আমি ডাইরেক্ট বলবো যে ইউইটা এফি হওয়া উচিত, ইউইটা কত হওয়া উচিত, এফি হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে এম কত আসবে, এফও বাই এফি। এখানে ফর্মুলা দেখ, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ফর্মুলা কি ছিল, ভি বাই ইউ, স্পষ্ট ন্যূনতম দূরত্ব হলো 1 প্লাস ডি বাই এফি। আর যদি হচ্ছে তোর হচ্ছে অসীম দূরত্বে হয় তাহলে ভি বাই ইউ, আর ওটা হবে কত, ডি বাই এফি। এক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে, এফও বাই এফি দু জায়গায় আছে, যেমনটা ওখানে ভি বাই ইউ দু জায়গায় ছিল, এখানে কোনটা দু জায়গায় আছে, এফও বাই এফি। স্পষ্ট ন্যূনতম দূরত্ব হলে কি হচ্ছে 1 প্লাস ডি বাই এফি নয়, এফি বাই ডি, ঠিক আছে। এবারে এখানে নলের দৈর্ঘ্য কি এসেছিল, এখানে দেখ এই ফর্মুলা থেকে যদি আমি নলের দৈর্ঘ্য বার করি এল, তাহলে কি আসবে, এফও প্লাস ইউই, ইউই এর মান কত, এফি ডি বাই এফি প্লাস ডি, ঠিক আছে। আর এটার থেকে নলের দৈর্ঘ্য বার করলে কত হবে, নলের দৈর্ঘ্য এফি এফও, এফও প্লাস এফি হয়ে যাবে কি নলের দৈর্ঘ্য, ঠিক আছে কিনা বল, এফও প্লাস এফি। তাহলে স্পষ্ট ন্যূনতম দূরত্ব হলে এটা হচ্ছে, আর অসীম দূরত্ব হলে এটা হচ্ছে। ক্লিয়ার, এ পর্যন্ত হয়েছিল ক্যালকুলেশন। এফও প্লাস এফি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। দেন এবারে তোরা এক কাজ করবি, তোরা চাইলে পরের, এখানে তো জায়গা নেই, ছোট একটা পার্ট ছিল সেটা হচ্ছে লিখে নিয়েছিস, মাঝে লিখলেও হবে, মানে কারেন্ট যে চ্যাপ্টার চলছিল তা সেখানে লিখলেও চলবে। কি লিখবি যে ভৌম দূরবীক্ষণ, ভৌম দূরবীক্ষণ দেখ অ্যাকচুয়ালি ভৌম কোথায় লিখবি, ব্যতিচার হয়েছিল তো এখানে লিখে নে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না না শেষ না, শেষ কেন, আরে লেখ, কোনো সমস্যা নেই, তুই তো নিজে লিখছি না। খাতা সুন্দর করে গোছাতে হবে না। আচ্ছা, মানে অঙ্ক ভুল হয়েছে বলে বলছে যে কাটেনি। বাহ, খুব ভালো, অনেক দূর যাবে। অঙ্ক ভুল হয়ে গেছে সেটা কাটেনি, নিচে লিখেছে এই পদ্ধতিতে হচ্ছে না। আচ্ছা দেখ শোন, ভৌম দূরবীক্ষণ যন্ত্র কি হচ্ছে, যেমন নভোবীক্ষণে আমরা দূরের বস্তুকে দেখছি, মহাকাশের বস্তুকে দেখছি, ভৌম দূরবীক্ষণ যন্ত্রেও দূরের বস্তুকে দেখছি, তবে সেটা মাটিতে ভূপৃষ্ঠে থাকছে। ভৌম দূরবীক্ষণ যন্ত্র কারা ব্যবহার করে, বেশিরভাগ ক্ষেত্রে সৈনিকেরা ব্যবহার করে, ঠিক আছে, মানে অনেক দূর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে, অথবা হচ্ছে কি মরুভূমি এলাকাতেও ইউজ করতে পারে। তো ভৌম দূরবীক্ষণ যন্ত্র কিন্তু কাজে লাগানো হচ্ছে বেশিরভাগ কিন্তু সৈনিকেরাই কাজে লাগায় বেশি। তো এক্ষেত্রে যেটা সমস্যা আর কি, দেখ একটা আকাশের তারা, সেই তারাটা যদি সেই তারাটা উল্টো কি দেখবো আমি, তারা উল্টে গেলে কি রকম হচ্ছে ওটা কিন্তু কোনো ফ্যাক্টর করছে না। কিন্তু ভৌম দূরবীক্ষণ যন্ত্রে, ভৌম দূরবীক্ষণ যন্ত্রে যে বস্তুটার আমি প্রতিবিম্ব দেখছি, যেটার আমি দেখছি, নিশ্চয়ই ধরো কোনো সৈনিক দেখছে যে বর্ডারের ওই সাইডে কেউ আছে কিনা, তো পা উপরের দিকে দেখবে না, হ্যাঁ অবশেষ, তো সেটা তো হওয়া উচিত না। মরুভূমি এলাকাতে কেউ ধরো দেখছে যে কেউ আসছে কিনা, তো দেখবে উটের পা উপরের দিকে আছে। তো এটা করতে গেলে কি করা হচ্ছে যে প্রতিবিম্বটাকে সমশীর্ষ করাতে হবে, বোঝা গেল কি। কিন্তু নভোবীক্ষণ যন্ত্রে আকাশের তারা আমরা দেখতে চাইছি ক্লিয়ার, তবে সে উল্টে গেলে আর সোজা থাকলে ওখানে কিন্তু কোনো ফ্যাক্টর আসছে না। তো এখানে ভৌম দূরবীক্ষণ যন্ত্রে কি ইউজ করা হচ্ছে শোন, সেম আছে ফর্মুলা। ভৌম দূরবীক্ষণ যন্ত্রে দেখ প্রথমে হচ্ছে কি, এটা কি অভিলক্ষ, অভিলক্ষ এটা, তো এটা হচ্ছে অক্ষ টেনে নিলাম, অভিলক্ষ। প্রথমে কি হবে, এখান থেকে আলোক রশ্মি আসলে কোথায় মিলিত হবে, ফোকাস তলে, ফোকাস তলে মিলিত হয়েছে এটা প্রথমে। তাহলে বল এই যে যে প্রতিবিম্বটা তৈরি হলো এটা কতটা ডিস্টেন্স, এফও। বেশ, এবারে আমি কি করলাম, একটা লেন্স নিলাম, যে কি করবে একে উল্টো করে দেবে, একে উল্টো করে দেবে, দিলে দেখ কোথায় রাখা উচিত, দেখ একটা লেন্সের
কোথায় বস্তু রাখলে এফ টু এফ, এখানে যদি বস্তু রাখি তাহলে কি হবে, টু এফ এই প্রতিবিম্ব হবে সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব, হ্যাঁ কি না? এটাকে আমরা কাজে লাগাবো কিরকম না, এইখানে একটা মাঝে একটা লেন্স নেব, এখানে হচ্ছে অভিনেত্র, মানে কি হলো, অভিলক্ষ আগে ছিল কি শুধু অভিলক্ষ আর অভিনেত্র, এখানে অভিলক্ষ আর অভিনেত্রের মাঝে আরেকটা লেন্সকে নিয়ে আসা হয়েছে, যে কি করবে না এই প্রতিবিম্বটাকে ব্যাস উল্টো করে দেবে। তো এটা কত এফ, এটা কত টু এফ, এফ আর টু এফ, তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এখানে এফ ধরো, এটা হচ্ছে কত টু এফ, এখানে তৈরি হবে সমান আকারে। আর এই টু, এবার ধরো আমি বলছি কি অসীম দূরত্ব ফোকাসিং, মানে ভৌম দূরবীক্ষণ যন্ত্রে আমি করছি কি অসীম দূরত্ব ফোকাসিং, তাহলে এখানে এম এর ফর্মুলা কিন্তু এফও বাই এফই, এটাই আছে এম এর ফর্মুলা, অসীম দূরত্ব ফোকাসিং এফও বাই এফই, এটা আছে। দেন বল এখানে নলের দৈর্ঘ্য কি হবে, দেখ তাহলে এতটা কত এফও, এখান থেকে এতটা কত এফ ই, দেখ নলের দৈর্ঘ্য এল কত আসবে, এখানে এতটা হচ্ছে কত এফও প্লাস এতটা হচ্ছে কি এফও, তারপরে হচ্ছে কি এতটা কত টু এফ, তারপরে আবার টু এফ, মানে এখান থেকে এতটা হচ্ছে কি টু এফ, তারপরে কি হচ্ছে এফই, তাহলে নলের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত এফও প্লাস এফই প্লাস ফোর এফ, এফও প্লাস এফই প্লাস ফোর এফ। যদি এখানে শর্ট কোশ্চেন হয় যে একই বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট নভোবীক্ষণ যন্ত্র আর ভৌম দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে, হ্যাঁ এই ছবিটা আঁকতে হবে, একই বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট ভৌম দূরবীক্ষণ যন্ত্র আর নভোবীক্ষণের মধ্যে কার নলের দৈর্ঘ্য বেশি হবে, ভৌম দূরবীক্ষণের। কতটা বেশি হবে না, সমশীর্ষকারী লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ দূরত্ব বেশি হবে। তো এইখানে শুধু আমরা এটুকুই ইউজ করছি। আচ্ছা দেখ এবারে কি বলছি, প্রতিসারণ নভোবীক্ষণের কিছু ত্রুটি ছিল বইতে, পেজ নাম্বার 194 খোল বইতে, পেজ নাম্বার 194, হ্যাঁ পেজ নাম্বার 194 কি আছে দেখ, প্রতিসারক নভোবীক্ষণের সীমাবদ্ধতা বলেছিলাম, প্রতিসারক নভোবীক্ষণের সীমাবদ্ধতা কি দেখবি, যদি তোরা কখনো সুযোগ হয় ওই টেলিস্কোপে কোনো নক্ষত্রকে দেখার, তাহলে দেখবি ওখানে ওই যে নক্ষত্রটা না কিছুটা রং বেরঙের হয়ে যাবে, মানে কোন একটা এন্ড দেখা যাবে, কোন একটা সাইড লাল দেখা যাচ্ছে, কিছুটা নীল দেখা যাচ্ছে, এরকম টাইপের। এটা হওয়ার কারণ হচ্ছে কি দেখ, এই যে লেন্স, দেখ প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে সেই আলোর বিচ্ছুরণ হয়, সেই আলোর বিচ্ছুরণ হয়, এবং সেখানে আমরা দেখছিলাম যে কোনটা বেশি বেঁকে যায়, যার প্রতিসরাঙ্ক বেশি, ঠিক আছে, বেগুনি সব থেকে বেশি বেঁকে যায়, লাল কম বাঁকে, তাই না? এখানে দেখতে পাবি যে একটা লেন্সে যদি আমি সাদা আলো যদি হচ্ছে ফেলি, তাহলে কি হবে, সেই সাদা আলোর মধ্যে এখানে আছে কি 7টা বর্ণের আলোক রশ্মি, কে সব থেকে বেশি বেঁকে যাবে, বেগুনি। তো কি হবে, এখানে বেগুনি বর্ণের আলোক রশ্মি এসে ধরো মিলে গেছে, তাহলে আমি একে বলবো কি এফভি, সমান্তরাল আলোক রশ্মি এসে যেখানে মিলে যাবে সেটাই হচ্ছে কি ফোকাস। আর লাল কি হবে, কম বাঁকবে, মানে লাল দেখা যাবে হয়তো এখানে পড়েছে, তাহলে এটা হচ্ছে কিনা এফ রেড। তাহলে কি হলো, আমি লেন্সে সাদা আলো প্রধান অক্ষের সহিত সমান্তরাল ফেলেছি, তার মধ্যে দেখছি যে বেগুনি গুলো কাছে মিলে গেছে, মানে বেগুনি বেশি বেঁকেছে, প্রতিসরাঙ্ক বেশি। আরো এরকম ভাবতে পারিস 1/f সমান মিউ মাইনাস 1, বাইরে 1/r1 মাইনাস 1/r2, এটা এখানে 1/f প্রপোর্শনাল টু মিউ হচ্ছে, তো f প্রপোর্শনাল টু কি হচ্ছে 1/মিউ, তাহলে যার প্রতিসরাঙ্ক বেশি, কার প্রতিসরাঙ্ক বেশি, লাল না বেগুনি, বেগুনি, তাহলে বেগুনির প্রতিসরাঙ্ক বেশি, এই জন্য দেখ বেগুনি আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য কিন্তু কম, ঠিক আছে, এফ ভি ছোট এফ আর বড়।
তার মানে আমি সমান্তরাল আলোক রশ্মি ফেললে এখানে কি হচ্ছে, এতটা জায়গাতে কি হচ্ছে, এতটা জায়গাতে কি হচ্ছে, রং বেরঙের কিন্তু একটা প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব তৈরি হবে। তো এটা হচ্ছে কেন, যেহেতু প্রতিসরণ হচ্ছে বলে। তাহলে আহ প্রতিসারক নভোবীক্ষণের ক্ষেত্রে এটা হলো একটা ত্রুটি। আরেকটা ত্রুটি কি না, প্রতিসারক নভোবীক্ষণের প্রথম যে লেন্সটা ছিল অভিলক্ষ্য, সেই অভিলক্ষ্যটা আকারে অনেক বড় ছিল। অনেক বড় এই অভিলক্ষ্যকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে গেলে অনেকটা সমস্যা। এটা 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এটা সীমাবদ্ধতা তো ইম্পর্টেন্ট, রিডিং পড়ে রাখলে অসুবিধাটা কি আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট বলতে কি একদম কি পুরো থ্রু সব কোশ্চেন চলে আসে পরীক্ষাতে। প্রতিসরণ নভোবীক্ষণে কি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যেহেতু লেন্সে প্রতিসরণ হচ্ছে তাহলে এটা হচ্ছে কি বর্ণাপেরণ। বেশ, এবার দেখ প্রতিফলক দূরবীক্ষণ। প্রতিফলক দূরবীক্ষণ কি হচ্ছে, যে এখানে দর্পণ ইউজ করা হচ্ছে, বাস ছবিটাই আঁকবো। প্রতিফলক দূরবীক্ষণ এখানে অনেকগুলো আছে না, গ্রেগরীয় দূরবীক্ষণ, নিউটনীয় দূরবীক্ষণ, এত কিছু লাগছে না, কেবলমাত্র নিউটনীয় দূরবীক্ষণ। তাও আবার আমরা শর্ট করে ছবি আঁকছি, কিরকম দেখ, শুধু ছবিটা এঁকে দিচ্ছে। এইখানে এরকম করা হয়েছে, এরকম একটা নল আছে, এটা হচ্ছে কিনা গোলীয় দর্পণ। হয়েছে কি, এই গোলীয় দর্পণে কি হচ্ছে, অসীম থেকে আলোক রশ্মি এসে পড়ছে এখানে, অসীম থেকে আলোক রশ্মি এসে পড়ছে। বল এটা অবতল দর্পণ না, কোথায় মিলবে আলোক রশ্মি, ফোকাসে। কিন্তু ফোকাসে মেলার আগে আমি এইখানে কি করেছি, একটা সমতল দর্পণ রেখে দিয়েছি। এখানে একটা কি রেখে দিয়েছি, সমতল দর্পণ। বোঝা গেল কিনা। সমতল দর্পণ রাখলে কি হবে, দেখ কি হলো, অসীম থেকে আলোক রশ্মি আসছে, অবতল দর্পণে পড়েছে, পড়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এরপরে এখানে সমতল দর্পণে প্রতিফলিত হয়ে এটা চলে গেল, আর হচ্ছে কি এটা চলে গিয়ে এখানে মিলে গেছে। এখানে হচ্ছে কি ইমেজ, এই ইমেজ এখান থেকে দেখছে এরকম করে। বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে কি না, নিউটনীয় দূরবীক্ষণ। নিউটনীয় দূরবীক্ষণে এখানে একটা আরেকটা লেন্স ইউজ করেছে, একে জাস্ট বড় করার জন্য, আর কিছু না। এখানে প্রতিফলক দূরবীক্ষণ, শুধু ছবিটাই, শুধু বই ছবিটার নিচের দিকে লেন্স রেখেছে, আমি উপরের দিকে দিয়েছি নিচে কিছু না। ওই তো বইতে দেখ, নিউটনের দূরবীক্ষণ, একটা অবতল দর্পণ আছে, একটা সমতল দর্পণ আছে, দেওয়ার পরে এইখানে ওরা কি করেছে, একটা লেন্স ইউজ করেছে, আর কি, আর তো কিছু করেন। সিম্পল ছবি এটাই, শেষ, আর কিছু নেই। হ্যাঁ, প্রিজম বাইনোকুলার নেই। চল